নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে একটু ডিটেলস পড়বো আজকে, যদিও আগের দিনে একটু বলছিলাম। নিউক্লিয়ার বিক্রিয়া নিউক্লিয়ার বিক্রিয়া ছিল যে বিক্রিয়ায় পরমাণুর বাইরের শেলের ইলেকট্রনগুলা অংশ নিত না। এখানে পরমাণুর নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে নতুন নিউক্লিয়াস গঠন করত। আই মিন, একটা মৌলর পরমাণু থেকে নতুন পরমাণু সৃষ্টি হবে, এরকম অবস্থা হইতো। তো এগুলাকে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বলতাম। সহজ কথায়, যে বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, যে বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে এবং নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়, সেই বিক্রিয়াকে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বলবো। তো নিউক্লিয়ার বিক্রিয়া ছিল দুই টাইপ। নিউক্লিয়ার বিক্রিয়াটা দুই টাইপের ছিল। একটা ছিল নিউক্লিয়ার ফিশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো যেটা নিউক্লিয়ার ফিশন, সেটার মধ্যে বড় নিউক্লিয়াস বা ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট একাধিক নিউক্লিয়াসে পরিবর্তন হবে, সাথে বিপুল পরিমাণ শক্তি নির্গত হবে। আগের দিনে আমরা দেখছিলাম ওই শক্তিটা কোথা থেকে আসে, সেটা আমরা দেখছিলাম। আর নিউক্লিয়ার ফিউশন যেটা, ওখানে উল্টাটা ঘটবে। একাধিক ছোট ছোট নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস সৃষ্টি হবে। এইখানেও আহ ইয়া শক্তি নির্গত হবে। দুই ক্ষেত্রেই এই বিক্রিয়াগুলোতে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এগুলাকে আমরা নিউক্লিয় শক্তি বলি। তো ফার্স্টে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা আমি দেখাচ্ছি। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা দেখাচ্ছি। ওয়েট, আচ্ছা, এটা হচ্ছে একটা, এখন আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেখব। এটা হচ্ছে একটা ইউরেনিয়ামের পরমাণু নিউক্লিয়াস দেখতেছি, ইউরেনিয়ামের পরমাণু নিউক্লিয়াস দেখতেছি। এখানে প্রোটন আর নিউট্রন গুলো একসাথে হয়ে আছে। ওই হলুদ আর লাল, ওগুলা দিয়ে প্রোটন আর নিউট্রন বোঝাচ্ছে। ওগুলা সব একসাথে হয়ে আছে। এটা ইউরেনিয়াম পরমাণুর একটা নিউক্লিয়াস, যার ভর হচ্ছে 235। তার মানে এখন এর মধ্যে 92টা প্রোটন আছে, বাকিটা হচ্ছে নিউট্রন। বাকিগুলা হচ্ছে নিউট্রন, সেগুলো একসাথে হয়ে আছে। এখন আমরা এটাকে একটা বাইরে থেকে একটা নিউট্রন দিয়ে আঘাত করব। এই একটা নিউট্রন এসে এটাকে আঘাত করবে, এই আঘাত করলো। এইবার যে অবস্থাটা হয়েছে, এখন ওই নিউক্লিয়াসের মধ্যে একটা নিউট্রন এক্সট্রা হয়ে গেছে এবং নিউক্লিয়াসটা এখন অস্থিতিশীল হয়ে গেছে, যেটাকে আমরা স্টার সাইন দিয়ে দেখাবো। একটু পরে বিক্রিয়া লিখবো, তখন দেখবো। তো এখন এই নিউক্লিয়াসটা ভেঙে দুইটা আলাদা নিউক্লিয়াস তৈরি হবে। এই নতুন করে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। একটা হচ্ছে ক্রিপ্টন, যেটার প্রোটন আছে 92টা। আর আরেকটা হচ্ছে বেরিয়াম, যেটার প্রোটন হচ্ছে, সরি, ক্রিপ্টন হচ্ছে, ক্রিপ্টনের ভর হচ্ছে 92, আর বেরিয়াম ভর হচ্ছে 141। মানে ক্রিপ্টনের ছিল 36টা প্রোটন, আর বেরিয়ামের ছিল 56টা প্রোটন। আর সাথে 3টা নিউট্রন বেরিয়ে আসছে। আগের দিন আমরা দেখছিলাম যে 3টা নিউট্রন বেরিয়ে আসে। এখন বাস্তবে আমরা যদি অ্যাকচুয়াল হিসাবটা করি, যে আমরা বাইরে থেকে একটা নিউট্রন দিছি, নতুন করে আরো 3টা নিউট্রন পাইছি, তার মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা কয়টা নিউট্রন এক্সট্রা পাইছি? 2টা পাইছি। মানে নতুন উৎপন্ন হয়েছে কিন্তু 2টা, তার মধ্যে একটা আমরা আগে থেকে দিছি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন এই বিক্রিয়াটা এভাবে থামবে না। এই যে নতুন করে এখানে যে 3টা নিউট্রন বেরোয় আসছে, এই 3টা নিউট্রন গিয়ে আবার 3টা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করবে। কিভাবে, খেয়াল কর। এই নতুন করে আবার 3টা ইউরেনিয়াম পরমাণুকে গিয়ে আঘাত করবে এরা। তাহলে আবার এরা ভাঙবে। আবার নতুন করে 3টা 3টা করে নিউট্রন পাইছি। এরা গিয়ে আবার
আরো 3টে ইউরেনিয়াম পরমাণুকে এভাবে আঘাত করবে। তো এই বিক্রিয়াটা এরকম চেইনের মতো পর পর চলতে থাকবে। তার মানে এখানে প্রতি ধাপে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে। তো এই যে নিউক্লিয়ার বিক্রিয়া শুরু হওয়ার পরে একটার পর একটা এভাবে চলতিছে, এই জিনিসটাকে বলা হয় নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া। কথা কি বোঝা গেল? একটা নিউট্রন দিয়ে একটা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করার পর নতুন করে মানে 3টা যে নিউট্রন বেরিয়ে আসতেছে ওখান থেকে, ওই 3টা গিয়ে আবার 3টা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করবে। এভাবে ওরা আবার আবার নিউট্রন উৎপন্ন করবে, আবার সেগুলা গিয়ে আবার ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করবে। এভাবে এটা পর পর চলতে থাকবে। এরকম হইলে এই বিক্রিয়াকে আমরা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলি। তার মানে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া যেটা, সেটা চেইন আকারে ঘটতে থাকে এবং প্রতি ধাপে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আলটিমেটলি এইখান থেকে অনেক বেশি শক্তি পাওয়া যায়। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আর নিউক্লিয়ার ফিশন, আচ্ছা এবার আমি একটু বোর্ডে আসতেছি। ওকে, তাহলে আমি বিক্রিয়াটা আরেকবার লিখতেছি, পুরা কাহিনীটা কি ঘটলো, যদিও আগের দিন আমরা একটা দেখছিলাম। আমরা নিউক্লিয়ার ফিশন দেখতেছিলাম, তো আমি কয়েকটা উদাহরণ লিখে দিচ্ছি। নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন। তো কি হয়েছিল, এখানে একটা ইউরেনিয়াম পরমাণু ছিল, এটার সাথে ফার্স্টে একটা নিউট্রন এসে যুক্ত হয়েছিল। নিউট্রনকে দেখানো হয় নিউট্রনের চার্জ নাই আর ভর হচ্ছে 1। এই দুইটা ফার্স্টে যুক্ত হয়ে এরকম একটা আনস্টেবল অবস্থা সৃষ্টি করে, এটাকে স্টার দিয়ে দেখানো হয়। তারপর এটা ভেঙে গেছিল, ভেঙে কি কি পাইলাম? ভেঙে পাইছিলাম ক্রিপ্টন, আচ্ছা বেরিয়াম আগে লিখি, বেরিয়াম পাইছিলাম। বেরিয়াম হচ্ছে 56 141 প্লাস ক্রিপ্টন সেটা হচ্ছে 36 92 প্লাস হচ্ছে 3টা নিউট্রন 3 নিউট্রন, আর সাথে শক্তি, শক্তি উৎপন্ন হবে, সাথে শক্তি আসবে। এটা একটা পাইছি। এই বিক্রিয়া যে সবসময় এটাই হবে এমন কোনো কথা নাই, এটা এরকমও হইতে পারে। আর একটা লিখতেছি 92 235, এটার সাথে নিউট্রন যুক্ত হয়ে ফার্স্ট ওই অবস্থাটা বানাবে 236 আর 92 স্টার সাইন দিয়ে আনস্টেবল অবস্থা বোঝাচ্ছে। এটা ভেঙে অ্যান্টিমনি বানাইতে পারে। অ্যান্টিমনি হচ্ছে 51 আর 133 প্লাস 41 99 প্লাস হচ্ছে 3 নিউট্রন, আর এটার সাথেও শক্তি আসবে। তো এরকম নানাভাবে হইতে পারে এই বিক্রিয়াটা, কিন্তু সবসময় স্টেবল নিউক্লিয়াস আসবে, কিছু নির্দিষ্ট পরমাণু আসে সব সময়। সবার লেখা হইলে বলিস। এটা হচ্ছে নিওবিয়াম, এটা হচ্ছে নিওবিয়াম, আর এটা হচ্ছে অ্যান্টিমনি। সবার কি লেখা হয়েছে? এখানে শক্তি, এই দুই ক্ষেত্রে শক্তির পরিমাণ প্রায় হচ্ছে, শক্তির পরিমাণ এখানে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট করে শক্তি উৎপন্ন হয় এই দুই ক্ষেত্রেই। হয়েছে রে?
ওকে, তো এই বিক্রিয়াগুলা ধর আমাদের এই এই টাইপের বিক্রিয়াগুলা দ্বারা কি করা যায়, ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলা যেগুলা, এই বিদ্যুৎ কেন্দ্রগুলাতে এই বিশাল বিশাল চুল্লির ভিতরে এইসব বিক্রিয়া, পারমাণবিক চুল্লির ভিতরে এই বিক্রিয়াগুলা ঘটে, এবং এই বিক্রিয়া থেকে যে শক্তি উৎপন্ন হয় সেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই বিক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় সেটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এছাড়া ওই যে পারমাণবিক বোমা যেটা বলে, সেই পারমাণবিক বোমার মধ্যেও এরকম চেইনের মাধ্যমে বিক্রিয়াটা ঘটতে থাকে। ওই শৃঙ্খল বিক্রিয়া বা চেইন বিক্রিয়া যেটা 41 41 আর 99, 41 আর 99। আচ্ছা, তো এখন এই এই শক্তি দিয়ে পারমাণবিক বোমাগুলা, এই বোমার মধ্যে এই বিক্রিয়াগুলা চলে আর কি। ওকে, তাইলে এবার আমি পরের টাইপের যেটা নিউক্লিয়ার ফিউশন যেটা, সেটা বলতেছি একটু। তাহলে এটাই কি হইলো, এটাই হয়েছিল বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস হয়েছিল। আর ওখানে উল্টাটা হবে, ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে আরেকটা তুলনামূলক বড় নিউক্লিয়াস সৃষ্টি হবে। মুসলাম, কিন্তু উভয় ক্ষেত্রেই আমরা শক্তি পাবো। তো এটা হচ্ছে ফিউশন। ফিউশন যেমন এরকম হইতে পারে যে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে প্রোটিয়াম। হাইড্রোজেনের তিনটা আইসোটোপ নরমালি প্রকৃতিতে পাওয়া যায়, একটা হচ্ছে প্রোটিয়াম, আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। হ্যাঁ, তো এখন এই প্রোটিয়াম এইটার সাথে যদি আমি ধর টিট্রিয়াম এইটা অ্যাড করলাম, এই দুইটা একসাথে হয়ে যেটা হইতে পারে, নিচে প্রোটন আছে দুইটা, তো এই দুইটা প্রোটন এক জায়গায় হয়ে গেলে নিউক্লিয়াস, এই হিলিয়াম চলে আসবে, হিলিয়ামের প্রোটন দুইটা, আর উপরে ভর হয়ে যাবে 4, হিলিয়ামের ভর 4। তো এইখানেও সাথে শক্তি চলে আসবে। তো এই বিক্রিয়া ঘটার সময় দুইটা ছোট ছোট নিউক্লিয়াস সেটা মিলে তুলনামূলক বড় নিউক্লিয়াস হয়ে গেল। দুইটা হাইড্রোজেন, আই মিন প্রোটিয়াম আর ট্রিটিয়ামের নিউক্লিয়াস এক জায়গায় হয়ে হিলিয়াম নিউক্লিয়াস গঠন করলো। এইরকম হইতে পারে। আরো কিছু উদাহরণ আছে, ধর কি লিখছি বুঝি নাই। এইটা লিখছিলাম আগেরটার জন্য লিখছিলাম যে আগের বিক্রিয়াগুলায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। তো এখন এই যে এই বিক্রিয়াটায়, তার মানে আগেরটার উল্টা, ছোট ছোট নিউক্লিয়াস মিলে বড় নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে। এই সব ক্ষেত্রে এই বিক্রিয়াগুলো ঘটে হচ্ছে সূর্যের মধ্যে। এই বিক্রিয়া ঘটতে থাকে সূর্যের মধ্যে। হিলিয়াম প্রতি মুহূর্তে এরকম হাইড্রোজেনের দুইটা পরমাণু অ্যাড হয়ে হিলিয়াম গঠন হচ্ছে। তো সূর্যের মধ্যে হিলিয়ামের পরিমাণ অনেক বেশি এবং এটা প্লাজমা অবস্থায় থাকে। আর এই কারণে সূর্যের তাপ অনেক বেশি, এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে প্রতি মুহূর্তে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এইটুক হয়েছে কিনা? এই সবার এইটুক হয়েছে? ওকে, তাহলে এইখান থেকে যা পড়বি, নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে সেইটা পড়বি, নিউক্লিয়ার চেইন বিক্রিয়া কাকে বলে, নিউক্লিয়ার ফিউশন কি, ফিউশন কি, এইসব আসে আর কি পরীক্ষায়। খ নাম্বারের জন্য আসতে পারে, অথবা ওই কয়ের জন্য আসতে পারে। আচ্ছা, এবার তাইলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিকটা হচ্ছে আমাদের ক্ষমতা। মানে আমরা প্রথমে কাজ পড়ছিলাম, তারপরে পড়লাম শক্তি, এবার হচ্ছে ক্ষমতা। তো ক্ষমতা হচ্ছে একক সময়ে বা ওকে, একক সময়ে কৃত কাজ, কোনো ব্যক্তি বা
বস্তু বলি বা যন্ত্র দ্বারা একক সময়ে কৃত কাজকে আমরা বলি তার ক্ষমতা। অথবা এটাকে এভাবে বলা যায় যে শক্তি ব্যয়ের হার। শক্তি ব্যয়ের হার একক সময়ে কৃত কাজ, বা এভাবে বলতে পারি শক্তি ব্যয়ের হার, বা এভাবে বলতে পারি যে কাজ করার হার আর কি। ওকে, বা কাজ করার হার, যেটাই বলি সবকিছু একই কথা বোঝাচ্ছে। তার মানে সে প্রতি একক সময়ে কতখানি কাজ করলো, বা প্রতি একক সময়ে কতখানি শক্তি ব্যয় করলো, এইটাকে আমরা বলি তার ক্ষমতা। ওকে, এখন তাহলে ক্ষমতাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখাই সেটা কিরকম হবে? এই সবার এইটুকু লেখা হয়েছে নাকি? ওকে, তাহলে ম্যাথমেটিক্যালি যদি আমরা ক্ষমতাকে লিখতে যাই, তাহলে ক্ষমতাকে আমরা পাওয়ার পি দিয়ে দেখাই। তো এটা সমান সমান আমরা লিখতে পারি এই যে কাজ বাই সময়, যেহেতু একক সময়ে, আবার বললাম এটাকে লেখা যাবে শক্তি বাই সময়। তো শক্তি আবার কয়েক টাইপের ছিল, বিভব শক্তি ছিল, গতি শক্তি ছিল। তো এটাকে আমরা বিভব শক্তি পি দ্বারা দেখাই, পাওয়ার। তো এটাকে আমরা বিভব শক্তি বাই সময় দেখতে পারি। আবার গতি শক্তি বাই সময় লিখতে পারি, মানে শক্তি ক্ষয়ের হার। এভাবে অনেকভাবে লিখতে পারি। আবার এটাকে এভাবে লিখতে পারবো, কাজ, যেহেতু কাজ সমান সমান আবার ছিল বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ বাই সময়, এভাবে লেখা যায়। আবার বল আহ ইন এই সরণ বাই সময় মানে হচ্ছে বেগ ছিল, তাহলে এটাকে লেখা যায় বল ইন্টু বেগ, এভাবেও লেখা যায়। তার মানে আমরা ক্ষমতাকে কত ভাবে লিখতে পারি? পি সমান সমান কাজ বাই সময় এভাবে লিখলে লেখা যায় ডাব্লিউ বাই টি, শক্তি বাই সময় এভাবে লিখলে লেখা যায় ই বাই টি। তো বিভব শক্তির জায়গায় যদি লিখি তাহলে হচ্ছে mgh বাই টি। আচ্ছা, বিভব শক্তি দিয়ে যদি লিখি এভাবে লিখতে পারি mgh বাই টি। গতি শক্তি দিয়ে লেখা যায় হাফ mv স্কোয়ার বাই টি। আবার ওই বল ইন্টু সরণ ওভাবে লিখলে fs বাই টি। আবার বল ইন্টু বেগ এভাবে লিখলে fv। এরা সবাই এভাবে আমরা কাজকে দেখাইতে পারবো, এই ক্ষমতাকে দেখাইতে পারবো। এইটুকু সবার হইছে? আচ্ছা, লেখ। ওকে, যদি লেখা হয় এবার ক্ষমতার একক, তাইলে কি হবে? ক্ষমতার একক হচ্ছে উপরে কাজ বাই সময়, মানে জুল পার সেকেন্ড আর কি। তো একক যেটা হচ্ছে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা ওয়াট আকারে বলি, যেটাকে আমরা বলবো ওয়াট। ওয়াট, বা এটাকে ডাব্লিউ দিয়ে দেখানো যায়। তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এখন ক্ষমতার আরো কিছু বড় একক আছে, যেমন কিলো ওয়াট আছে, মেগাওয়াট আছে। 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট। এরকম ওই যে 1 মেগাওয়াট বিদ্যুৎ এভাবে বলে। মেগাওয়াট মানে হচ্ছে 10⁶ ওয়াট। এরকম আরেকটা একক আছে, সেটা হচ্ছে হর্স পাওয়ার বা এইচপি, অশ্ব শক্তি বলে। 1 HP ইকুয়ালস টু হচ্ছে 746 এটা মুখস্থ রাখা লাগবে, এটা অনেক অঙ্কেতেই দরকার হবে। সবার এইটুকু লেখা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখ লেখ, আস্তে আস্তে লেখ, সমস্যা। আচ্ছা শোন, এবার তো আমরা আরেকটা নতুন টার্ম পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে কর্মদক্ষতা।
কর্মদক্ষতা। একটা যন্ত্র, যেমন হচ্ছে আমরা মোটর দিয়ে পানি তুলি অথবা পাম্প দিয়ে পানি তোলা হয়, যে এরকম কোন একটা যন্ত্র, তার মধ্যে যত ক্ষমতা দেওয়া হয়েছে তার পুরাপুরি 100% ইউজ করতে পারে না। সবসময় কিছু না কিছু ক্ষমতা নষ্ট হয়, কিছু না কিছু ক্ষমতা অপচয় হয়ে যায়। তো তার মানে আমরা একটা যন্ত্রের গায়ে যদি লেখা থাকে যে এইটা, যেমন ধর একটা বাল্বের গায়ে লেখা আছে এরকম যে সেটা 60 ওয়াটের বাল্ব বা 100 ওয়াটের বাল্ব, সে পুরাপুরি 100 ওয়াট ক্ষমতা দেখাইতে পারবে না, কিছু না কিছু অপচয় হবে। তাপ আকারে অপচয় হইতে পারে বা ঘর্ষণের কারণে অপচয় হইতে পারে, অনেকভাবে অপচয় হয়ে যেতে পারে। তো এই যে তার মানে আমরা দেখতে পারতেছি যে যন্ত্রে যে পরিমাণ আমরা শক্তি বা ক্ষমতা দিয়ে রাখছি, সে সেই পরিমাণ ক্ষমতা দেখাচ্ছে না, কিছু অপচয় হয়ে যাচ্ছে। সে কতটুকু দেখাইছে আর আমরা তাকে কতটুকু দিছিলাম, সেইটার অনুপাতকে বলবো আমরা, সেটার অনুপাতকে তার কর্মদক্ষতা বলি। এটাকে শতকরা হিসেবে দেখানো হয়, মানে পার্সেন্ট আকারে দেখানো হয়। তো কর্মদক্ষতা জিনিসটাকে দেখানো হয় ইটা দিয়ে, গ্রিক অক্ষর, এটাকে ইটা বলে। এটা ইকুয়ালস টু হচ্ছে, তাইলে আমি বাইরে কতখানি ক্ষমতা পাইছি, ওই যন্ত্রটা আমাকে কতখানি ক্ষমতা দেখাচ্ছে, সেটাকে আমরা এভাবে বলতে পারি লভ্য কার্যকর ক্ষমতা, মানে যেটুকু পাওয়া গেল, বা শুধু কার্যকর ক্ষমতা বললেও চলে আর কি। আর আমি তাকে কতখানি দিছিলাম, সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। ওকে অ্যাকচুয়ালি কত দেওয়া হয়েছিল ক্ষমতা, সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এইটার অনুপাত করে এটাকে আমরা 100 × 100% নিলে যেটা পাবো, সেটা হচ্ছে এটার কর্মদক্ষতা। তো এটাকে আবার এভাবেও বের করা যায়। তার মানে ওই এভাবেই বলবি যে লভ্য কার্যকর ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। ওকে, ওইটা বলে দিতে পারিস যে একে শতকরা এককে প্রকাশ করা হয়, পরে লিখে দিলি একে শতকরা এককে প্রকাশ করা। ওকে, এবার আসি। তো আমরা এইটাকে এই ক্ষমতা একটু আগে দেখে আসছি যে, হ্যাঁ হ্যাঁ বল, কিছু বলবি? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বল। হ্যাঁ, সবসময় শতকরা আসবে, আমরা ম্যাথ দেখবো, সমস্যা নাই, ম্যাথ করবো না। ওকে, তো এরপরে ধর এটাকে আমরা ক্ষমতা, একটু আগেই দেখে আসছি যে ক্ষমতা ছিল শক্তি ব্যয়ের হার। তার মানে ক্ষমতাকে শক্তি দিয়েও বলা যাবে, যে সময় যদি ঠিক থাকে তাইলে আমরা এটাকে, মানে ক্ষমতা আর শক্তি হচ্ছে পরস্পরের সমানুপাতিক। তো আমরা এটাকে এভাবে বলতে পারবো, শক্তি দিয়েও বলতে পারবো যে লভ্য কতখানি শক্তি বাইরে সে দেখাইছে, লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, তাকে কতটুকু শক্তি দেওয়া হয়েছিল, এভাবে আমরা দেখাইতে পারবো ইনটু 100%। এইটুকু বুঝছিস? আচ্ছা, এটুকু যদি বুঝিস, এটাকে আরো কয়েকভাবে লেখা যায়, আমি উপরে লিখতেছি। এটাকে এটাও লেখা যাবে, এই আমরা জানি যে শক্তি হচ্ছে কৃতকাজ। কৃতকাজ ওই যেমন বিভব শক্তি, সেটা ছিল কৃতকাজ, যে এমজিএইচ। তো এই শক্তিটাকে আমরা কাজ আকারেও লিখতে পারি। তাইলে সে কতটুকু কাজ করলো, যন্ত্রটা কতটুকু কাজ করলো, বা ওই পাম্পটা কতখানি কাজ করলো, সে কৃতকাজ ডিভাইডেড বাই ওকে কতখানি শক্তি দেওয়া হয়েছিল, প্রদত্ত শক্তি। এভাবেও এটাকে লিখতে পারি ইনটু 100%। আমাদের মেইন সংজ্ঞা এটা, কিন্তু এটাকে আরো আমরা কয়েকভাবে লিখতে পারি, মানে অঙ্কের জন্য, অঙ্ক করতে গিয়ে আমরা এগুলা ইউজ করতে পারবো। এখন এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে, আমি বললাম যে সে কিছু শক্তি, পুরা শক্তি দেখাইতে পারে না, কিছু অপচয় হয়। তাহলে ওকে দেওয়া হয়েছিল যে শক্তি, সেটা হচ্ছে প্রদত্ত শক্তি, যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রদত্ত শক্তি। আর ও কিছু শক্তি অপচয় হয়েছে, বাকিটুকু সে দেখাইছে, তাহলে সে কতটুকু দেখাইছে, যেটুকু দেওয়া হয়েছিল প্রদত্ত শক্তি
মাইনাস যেগুলা অপচয় হয়েছে, অপচয় কৃত শক্তি, এইটুকু হয়েছে অপচয় হয়েছে, এটাকে মাইনাস করলে কতটুকু সে দেখাইছে সেটা আমরা পাবো। অপচয় হয়ে যাওয়া শক্তি আর প্রদত্ত শক্তি, এই দুইটার ডিফারেন্স হবে হচ্ছে তার লভ্য কার্যকর শক্তি যেটুকু আমরা পাইছি। এভাবেও জিনিসটা করা যাবে। তো এখন এইটাকে আমরা এগুলা তো ইয়া করে লিখলাম, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি যদি লিখি তাহলে কিভাবে লিখবো সেটাই দেখাচ্ছি। এতক্ষণ যা যা লিখছি ওগুলাকেই ম্যাথমেটিক্যালি লিখবো। তো সেটা যদি লিখতে হয়, আই মিন একটা ওকে সিম্বল দিয়ে লিখবো আর কি। আমি মুছবো, তাহলে একদম প্রথমে লিখছিলাম ক্ষমতা দিয়ে, যে সে কতখানি ক্ষমতা আমরা বাইরে পাইছি, তো ক্ষমতাকে পি দিয়ে দেখাই, আর বাইরে যেহেতু পাইছি মানে আউটপুট আর কি, তো এইখানে আমরা আউট লিখে দিই। আর তাকে কতখানি দেওয়া হয়েছিল সেটা তার ভিতরে, সেই ক্ষমতাটাকে আমরা ইন দিয়ে দেখালাম, ইনপুট ইনটু 100%। এটা ছিল আমাদের প্রথমটা। তো আবার আমরা ক্ষমতা প্রথমে পড়ে আসছি যে ক্ষমতা সমান সমান লিখতে পারি আমরা আবার W/T, কাজ মানে একক সময়কৃত কাজ। তাহলে সে বাইরে কতখানি কাজ করছে সেটা আমরা দেখলাম W/T, আর নিচে হচ্ছে ইনপুট, এই ইনপুট তো ভিতরেই দেওয়া, এটা দিয়ে সে কোনো কাজ করতেছে না, সো এটা এভাবেই থাকবে ইনটু 100%। আর এটা হচ্ছে বাইরে সে কতখানি কাজ করলো, এভাবেও লেখা যায়। আবার এই ডাব্লিউ কে আমরা mgh লিখতে পারি, mgh বিভব শক্তি দিয়ে যদি লিখি তাহলে এটাকে এভাবেও লেখা যাবে, তার মানে mgh/t ডিভাইডেড বাই ওই ইনপুট ওইটার মতোই থাকলো ইনটু 100%, এভাবেও লেখা যাবে। আবার এটাকে যদি ওই এনার্জি দিয়ে লিখি, শক্তি দিয়ে লিখি, তাহলে এটাকে এভাবে লেখা যাবে যে বাইরে কতখানি শক্তি সে দেখাইলো ই আউটপুট, আর ভিতরে কতখানি শক্তি দেওয়া হয়েছিল ই ইনপুট ইনটু 100%। আর এটাকে যদি এই আকৃতিতে লিখতে চাই তাহলে ভিতরে দেওয়া শক্তি সেটা হচ্ছে ই ইনপুট, এইখানে ভিতরে দেওয়া শক্তি প্রদত্ত শক্তি ই ইনপুট, এটা হচ্ছে অপচয় হয়ে যাওয়া শক্তি যেটাকে আমরা লস বলতেছি, ই লস, এটুক শক্তি অপচয় হয়ে গেছে। তো এভাবে আমরা এটাকে বের করতে পারবো। সবাই এটুক বুঝছিস? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, আমাদের পরের দিন বায়োলজি, তো ঈদের আগে তো আর ক্লাস পাবো না, তারপর ঈদের পরে আমরা এগুলোর ম্যাথ নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? হ্যাঁ বল। এই চিহ্নটার নাম হচ্ছে ইটা, এই চিহ্নটার নাম হচ্ছে ইটা। এটা কিন্তু এন এর মতো, মানে নিচের দিকটা একটু বাড়ায় লিখতে হয়। ওকে।